আসসালামু আলাইকুম। আমরা জানি যে সারা বিশ্বে কোভিড-19 এর এক প্যান্ডেমিক চলছে। এই অবস্থায় বাংলাদেশে ডিজিজ কন্ট্রোল ডিভিশন ডিরেক্টরেট জেনারেল হেলথ সার্ভিসেস ক্লিনিক্যাল ম্যানেজমেন্টের জন্য ন্যাশনাল গাইডলাইন প্রণয়ন করেছিল, যার পর্যায়ক্রমে এর নতুন ভার্সন আসছে, নতুন আপডেট আসছে। আমি ইতিপূর্বে ভার্সন 5 এর উপরে একটি ভিডিও প্রেজেন্টেশন তৈরি করেছিলাম, সেটা ৩টি পর্বে ছিল। এবারে গত দুদিন আগে অর্থাৎ 18 মে 2020 তারিখে এই ন্যাশনাল গাইডলাইনটির ভার্সন 6 এসেছে। সেটাতে বেশ কিছু পরিবর্তন এসেছে। সেই বিষয়গুলো আমাদের জেনে রাখা দরকার। আমি ডাক্তার রামিম ইসলাম ইবনে নূর, মেডিকেল অফিসার। আমি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজে স্টাডি ডেপুটেশনে রয়েছি সেখানে। আমি শুরু করছি, তবে শুরু করার আগে বলে নিতে চাই, আমি মূলত এই ভিডিওতে যে আমি ৩টি পর্ব করেছিলাম ভার্সন 5 এর, সেখানকার যেই পরিবর্তনগুলো এসেছে, আমার ১ম এবং ৩য় পর্বের তেমন বেশি পরিবর্তন নেই। সে কারণে আমি সাজেস্ট করব যে যারা এই ভিডিওটি দেখবেন এর সাথে ভার্সন 5 এর যে আমি ১ম এবং ৩য় পর্বটি করেছিলাম সেটা দেখে নেবেন। এখানে মূলত যে ওই জায়গাগুলোতে কিছু যদি পরিবর্তন এসে থাকে, আমি তার সেই পরিবর্তনগুলো ১ম এ জানাচ্ছি এবং তারপরে আমি ম্যানেজমেন্টে বেশ কিছু চেঞ্জ এসেছে, বেশ কিছু ট্রিটমেন্ট নতুন যোগ হয়েছে। আমি সেইটা আলাদাভাবে দিতে পারতাম, কিন্তু আমি মনে করলাম যে এই ভিডিওটা দেখবে সে যেন ম্যানেজমেন্টের সম্পর্কে পুরোটা ধারণা পায়। তবে আমি এখানে ম্যানেজমেন্টের বিষয়টা উল্লেখ করতে গিয়ে আইসিইউ যে ম্যানেজমেন্টটা রয়েছে সেটাকে আলাদা করেছি, যে অনেক বড় হয়ে যায়। তাছাড়া আইসিইউ ম্যানেজমেন্টটা হয়তো সবার লাগবেও না, সে কারণে আমি আলাদাভাবে করেছি। আমি শুরু করছি। তো এর আগের যে আমাদের ভার্সন ছিল সেখানে ২০৯টি কান্ট্রিতে প্যান্ডেমিকের যে রিপোর্ট করা হয়েছিল, এই ভার্সনে জানা গেছে যে এখন পর্যন্ত ২১২টি কান্ট্রিতে এই রোগটি দেখা গেছে। ডাব্লিউএইচও তার ওয়ার্ল্ড হেলথ স্ট্যাটিস্টিক্স পাবলিশ করেছে এবং সেখানে তারা বলছে যে এই প্যান্ডেমিকের কারণে সিগনিফিক্যান্ট লস অফ লাইফ হচ্ছে, ডিসরাপ্টিং লাইভলিহুড হচ্ছে এবং এটা থ্রেটেন করছে আমরা যেই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অর্থাৎ এসডিজির দিকে এগিয়ে যাচ্ছিলাম, সেইখানে যে আমাদের যে টার্গেট অ্যাচিভ করার বিষয়টা ছিল সেই টার্গেট অ্যাচিভ করাটাও এখন থ্রেটের মুখে। বাংলাদেশে এটা যেদিন পাবলিশ হলো অর্থাৎ 18 মে পর্যন্ত 23,870 জন রোগী শনাক্ত হয়েছে এবং মৃত্যুবরণ করেছে 349 জন। একটা বড় পরিবর্তন এসেছে, যে এর আগের ভার্সনে বলা হয়েছিল যে শুধুমাত্র ডেজিগনেটেড হসপিটালে কোভিড-19 এর ট্রিটমেন্ট হবে এবং অন্যান্য হসপিটালকে আমরা হচ্ছে কোভিড-19 এর রোগী থেকে আলাদা রাখবো। কিন্তু এবারে বলা হচ্ছে যে এভরি হসপিটাল, সেটা পাবলিক হোক কিংবা প্রাইভেট হোক, তারা কোভিড এবং নন কোভিড উভয় রোগীদেরকে ট্রিটমেন্ট প্রদান করবে। এবং এ কারণে এই হাসপাতালগুলোতে কতগুলো সেপারেট জোন তৈরি করতে হবে কোভিড এবং নন কোভিড রোগীদের জন্য। তবে এখানে বলা হচ্ছে যে এটা গভর্নমেন্টের পলিসির উপরে নির্ভর করছে। এবং যদি আমরা একই হাসপাতালে এরকম কোভিড এবং নন কোভিড রোগীদের চিকিৎসা দিতে চাই, তাহলে এখানে যে ট্রায়াজের বিষয়টি চলে আসছে। আবার বলা হচ্ছে যে কোভিড যে জোন থাকবে, সেই কোভিড জোনকে দুটা সেপারেট এরিয়াতে ভাগ করতে হবে। একটা এরিয়াতে থাকবে যারা টেস্ট করে কনফার্ম হয়েছে কোভিড পেশেন্ট হিসেবে, সেই এরিয়ায়। আরেকটা এরিয়া থাকবে যেখানে সাসপেক্টেড বা প্রবাবল রোগীদেরকে রাখা হবে, যাদের টেস্টের জন্য আমরা ওয়েট করছি। এছাড়া এখানে গুরুত্ব দেওয়া হয়েছে যে সারা দেশব্যাপী কতগুলো ডেজিগনেটেড আইসোলেশন সেন্টার তৈরি করার ব্যাপারে এই ফ্যাসিলিটিসগুলো দরকার। কেস ডেফিনেশনে কিছুটা পরিবর্তন এসেছে। যেমন সাসপেক্ট কেসকে ৩ ভাগে ভাগ করা হয়েছিল। তার প্রথমটি যেটা ছিল, এর আগের যেটা ছিল যে কারো যদি জ্বর থাকে, তার সাথে একটা যদি রেসপিরেটরি সাইন সিম্পটম থাকে যেমন কাফ, শর্টনেস অফ ব্রেথ, এবং এর সাথে তখন বলা হয়েছিল যে হিস্ট্রি অফ ট্রাভেলিং টু দ্য এফেক্টেড কান্ট্রি, সেই ধরনের যে একটা হিস্ট্রির কথা বলা হয়েছিল। কিন্তু এখন যেহেতু বাংলাদেশে কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেছে, সে কারণে এখন কারো যদি জ্বর থাকে, রেসপিরেটরি যদি কোনো সাইন সিম্পটম থাকে এবং তিনি যদি বাংলাদেশের নাগরিক হন কিংবা ওই সব কান্ট্রি যেগুলোতে কমিউনিটি ট্রান্সমিটেড আছে তাদের সাথে যদি তার কোনো কন্ট্যাক্ট থাকে, তাহলেই তাকে আমরা সাসপেক্ট কেস হিসেবে বলবো। এবং এই যে কন্ট্যাক্টের যে বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে যেই ব্যক্তিকে আমরা সাসপেক্ট করছি তার সিম্পটম অ্যাপিয়ার করার যেদিন করলো তার গত 14 দিনের মধ্যে, তার আগের 14 দিনের মধ্যে এই কন্ট্যাক্টটা হতে হবে। এরপরে আরেকটা যেটা হচ্ছে সাসপেক্টেড কেস ডেফিনিশন ছিল, সেটার মধ্যে তেমন পরিবর্তন নেই। সেটা হচ্ছে যে কোনো পেশেন্ট বা হেলথ কেয়ার ওয়ার্কার যদি
কোনো অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস নিয়ে প্রেজেন্ট করে এবং তার একটা কন্ট্যাক্ট সংস্পর্শে আসা হিস্ট্রি থাকে কাদের সাথে? কোনো একজন কনফার্মড বা প্রবাবল রোগীর সাথে এবং একইভাবে এই ব্যক্তির সিম্পটম অ্যাপিয়ার করার 14 দিনের মধ্যে। আরেকটি যেটা ছিল যে একজন পেশেন্ট যদি সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস নিয়ে ভর্তি হয়, যেমন জ্বর, তার সাথে হচ্ছে কাশি, শ্বাসকষ্ট এগুলো হলো এবং এই যে তার জ্বর, শ্বাসকষ্টটাকে আমরা অল্টারনেটিভ কোনো ডায়াগনোসিস দিয়ে এক্সপ্লেইন করতে পারছি না। তো এর আগের ভার্সনের সাথে এটার যে তফাৎটা সেটা হচ্ছে আগের ভার্সনে বলেছিল যে এরকম অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস নিয়ে যদি কেউ হসপিটালে ভর্তি হয় এবং তার যদি কোনো অল্টারনেটিভ ডায়াগনোসিস না থাকে, কিন্তু এই ভার্সনে হসপিটালে ভর্তি হওয়ার বিষয়টি তুলে দেওয়া হয়েছে। নতুনভাবে যোগ করা হয়েছে ডেফিনেশন অফ কোভিড-19 ডেথ। অর্থাৎ কোভিড-19 ডেথ আমরা তাদেরকে বলবো যারা ক্লিনিক্যালি কম্পেটেবল ইলনেস হচ্ছে যে অ্যাজ এ প্রবাবল অর কনফার্ম কোভিড-19 কেস। তো যাদের ক্লিনিক্যালি কম্পেটেবল হবে তাদেরকে আমরা এখানে হচ্ছে প্রবাবল বা কনফার্ম কেস হিসেবে ধরবো এবং এখানে যে আনলেস সেখানে একটা ক্লিয়ার অল্টারনেটিভ কোনো ডেথ থাকবে না, যেমন মনে করুন একজন ট্রমার কারণে মারা গেল, তাহলে তো তার ডেথটা কোভিড-19 ডিজিজের জন্য না। এবং আরেকটা বিষয় হচ্ছে যে একজন মানুষের যে তার অসুস্থতা এবং মৃত্যুর মাঝখানে এখানে রিকভারির কোনো ফেজ থাকবে না, অর্থাৎ অসুস্থ হয়েছেন এবং সেই অসুস্থ অবস্থায় যদি মারা যান এবং এখানে যদি অল্টারনেটিভ কোনো কারণ না থাকে মৃত্যুর, তাহলে তাকে কোভিড-19 ডেথ হিসেবে ডিক্লেয়ার করা হবে যদি তার ক্লিনিক্যালি কম্পেটেবল টু দ্য কোভিড-19 ডিজিজ হয়। এবং সবগুলো ডেথকে ডকুমেন্ট করা এবং রিপোর্ট করার কথা বলা হয়েছে। এখন যে আরেকটা বিশেষ বিষয় হচ্ছে যে একটা পেশেন্ট যদি রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে ভর্তি হয় তাকে ইভ্যালুয়েট করতে হবে, টেস্ট করতে হবে এবং তার যদি দেখা যায় যে তার শ্বাসকষ্টটা কার্ডিয়াক কজে কিংবা আদার দেন কোভিড-19 অর্থাৎ নন কোভিড-19 কজে হয়ে থাকে, তখন আগে বলা হয়েছিল যে নন কোভিড হসপিটালে পাঠানোর কথা, কিন্তু এখন যেহেতু সব হাসপাতালেই কোভিড নন কোভিড জোন থাকবে, কাজে সেখানে নন কোভিড জোনে তাকে পাঠাতে বলা হয়েছে। এখানে বলা হচ্ছে যে সেপসিস বা সেপটিক শক এটা তো যেমন কোভিড-19 এর জন্য হতে পারে, কোভিড-19 ছাড়াও তো অন্যান্য কারণেও হতে পারে। যদি দেখা যায় যে সেপসিস বা সেপটিক শকটা নন কোভিড কারণে হয়েছে, তাহলে তাকে নন কোভিড জোনে পাঠাতে হবে কিংবা আদার হসপিটালে পাঠাতে হবে ফর প্রপার ইভ্যালুয়েশনের জন্য। ভার্সন 5 এ যেটা ছিল যে নিউক্লিক অ্যাসিড এমপ্লিফিকেশন টেস্ট অর্থাৎ র্যাপিড টেস্ট, এটা যদি বাংলাদেশে অ্যাভেলেবল হয় তাহলে হয়তো টেস্ট করা যেতে পারে, এই বিষয়টি এই ভার্সনে অমিট করা হয়েছে। কোভিড-19 ইজ এ নোটিফায়েবল ডিজিজ, আমরা সবাই জানি। এইখানে এটা আলাদাভাবে উল্লেখ করার বিষয় হচ্ছে যে এখানে রিপোর্ট করার কথা বলা হয়েছে এবং এই রিপোর্টটা করতে হবে তার যে সিভিয়ারিটি ওয়াইজ ক্লাসিফাই করা হয়, মাইল্ড, মডারেট, সিভিয়ার, ক্রিটিক্যাল, এই হিসেবে রিপোর্টটা করতে হবে। চেস্ট এক্স-রে নিয়ে খুব বেশি নতুন কথা নেই, কিন্তু এখানে যেটা বলছে যে এর আগে বলেছিল যদি আম সেখানে সিটি স্ক্যান অ্যাভেলেবল না থাকে তাহলে হয়তো করা যেতে পারে। এখানে সহজ করে বলে দেয়া হচ্ছে যে চেস্ট এক্স-রে সিটি স্ক্যানের মতো, যেটা হাই রেজোলিউশন সিটি স্ক্যান, তার মতো সেনসিটিভ না। তবে যদি করা হয় এবং আর্লি ডায়াগনোসিস করার ক্ষেত্রে অবশ্যই সিটি স্ক্যান বেটার। তবে যদি চেস্ট এক্স-রে করা হয়, কমন ফাইন্ডিংস হচ্ছে বাইল্যাটারাল নিউমোনিয়া। এখানে এর আগে যে ফিল্মগুলো ছিল সিটি স্ক্যানে তার সাথে এই নতুন ফিল্মটি যোগ করা হয়েছে। বায়োল্যাটারাল নিউমোনিয়া রয়েছে এই ফিল্মে। সাপোর্টিং যে ইনভেস্টিগেশনগুলো ছিল তার মধ্যে এর আগের ভার্সনে বলা হয়েছিল যদি ডি ডাইমার সিগনিফিক্যান্টলি এলিভেটেড হয় তাহলে এটা একটা সিভিয়ার কেস এবং একটা পুয়ার প্রগনোসিসকে হচ্ছে এটা ইন্ডিকেট করে। কিন্তু এই ভার্সনের ডি ডাইমারের সাথে ফেরিটিনকেও বলা হয়েছে যে ফেরিটিনও যদি সিগনিফিক্যান্টলি এলিভেট করে, দেখা গেছে যে সিভিয়ার কেসগুলোতে ডি ডাইমার এবং ফেরিটিন দুটোই সিগনিফিক্যান্টলি এলিভেট করে এবং এটা একটা পুয়ার সাইন। যেটা নতুন করে দেয়া হয়েছে সেটা হচ্ছে ক্লিনিক্যাল কেস ডেফিনেশন, এর আগে এটি ছিল না। অর্থাৎ সেই জিনিসগুলোকে আরেকটু গুছিয়ে দেওয়া হয়েছে। সেই অনুযায়ী আমরা মাইল্ড কেস কাদের বলবো, যে ক্লিনিক্যাল সিমটম যদি মাইল্ড থাকে এবং সেখানে নো সাইন অফ নিউমোনিয়া অন ইমেজিং, আমরা ইমেজিং করে কোনো নিউমোনিয়ার সাইন পাবো না। সিমটমগুলো কি কি হতে পারে? ফিভার, কাফ, সোর থ্রোট, ম্যালেজ, হেডেক, মাসল পেইন উইদাউট শর্টনেস অফ ব্রেথ অর অ্যাবনর্মাল ইমেজিং, অর্থাৎ ওই সিমটমগুলো থাকলেও তার কোনো শর্টনেস অফ ব্রেথ থাকবে না বা ইমেজিংটা অ্যাবনর্মাল হবে না। তারপরে মডারেট কেস বলা হচ্ছে যাদের জ্বর আছে, পাশাপাশি রেসপিরেটরি সিমটম এবং রেডিওলজিক্যাল ফাইন্ডিংয়ে নিউমোনিয়া পাওয়া যাবে। এছাড়া রেসপিরেটরি ডিস্ট্রেস থাকলেও সেটা তার যে রেসপিরেটরি রেটটা হতে হবে প্রতি মিনিটে 30-এর কম, আর
পালস অক্সিমেট্রি যখন আমরা করব সেক্ষেত্রে অক্সিজেন স্যাচুরেশন অ্যাম্বিয়েন্ট এয়ারে পাওয়া যাবে মোর দেন 93%। এই কন্ডিশনগুলো যদি মিট আপ হয় তাহলে সেটাকে আমরা মডারেট কেস বলবো। মডারেট কেসের পরেই আসছে সিভিয়ার কেস। সিভিয়ার কেসের ক্ষেত্রে যেটা হচ্ছে যে এর আমি এখন ৩টি ক্রাইটেরিয়া বলবো। এর যদি যেকোনো একটা থাকে তাহলেই তাকে সিভিয়ার কেস বলা হবে। যেমন রেসপিরেটরি রেটটা যেটা মডারেটে ছিল ৩০ এর কম, কিন্তু এখানে ৩০ বা তার থেকে বেশি যদি থাকে প্রতি মিনিটে তাহলে সেটা সিভিয়ার কেস। কিংবা অক্সিজেন স্যাচুরেশন যদি দেখা যায় যে রেস্টে থাকা অবস্থাতে সেটা 93 বা তার নিচে, 93% বা তার নিচে। আর যদি আমরা আর্টেরিয়াল পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন এবং ফ্র্যাকশন অফ ইন্সপায়ার্ড অক্সিজেন এই দুটো রেশিও করি, অর্থাৎ PaO2 আর FiO2 এর রেশিও করি, তাহলে সেটা ইকুয়াল অর লেস দেন 300 মিলিমিটার অফ মার্কারি যদি পাওয়া যায় তাহলেও সেটা সিভিয়ার কেস। সিভিয়ারের পরে ক্রিটিক্যাল কেস। ক্রিটিক্যাল কেস আমরা বলবো, আবারও আমি ৩টি ক্রাইটেরিয়া বলছি, এই ৩টি ক্রাইটেরিয়ার মধ্যে যদি যে কোনো একটি থাকে তাহলেই ক্রিটিক্যাল কেস হিসেবে চিহ্নিত করতে হবে। সেটা কি? ১ নম্বর হচ্ছে রেসপিরেটরি ফেইলিউর, যার জন্য মেকানিক্যাল ভেন্টিলেশন দরকার হচ্ছে, অথবা শক যদি থাকে, কিংবা আদার অর্গান ফেলিউর আছে যেগুলোর জন্য আইসিইউ সাপোর্ট দরকার। তাহলে এই ৩টার যদি যে কোনো একটা থাকে তাহলেই এই ধরনের কেসকে আমাদের বলতে হবে যে ক্রিটিক্যাল কেস। এখন ট্রিটমেন্টটা কোথায় হবে, ট্রিটমেন্ট ভেন্যুটা কিভাবে হবে, সেটা নির্ভর করবে যে আমাদের যে সাসপেক্টেড বা কনফার্ম কেস যেগুলো রয়েছে তাদের কোন জায়গায় করব এবং তাদের যে সিভিয়ারিটির উপর এটা করবে। যেমন মাইল্ড যে কেসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা হোম আইসোলেশন অর্থাৎ বাসাতেই ট্রিটমেন্ট করতে পারি। কিন্তু মাইল্ড কেসের সাথে যদি সেই সব মাইল্ড কেসের যদি কোমরবিডিটি থাকে বা রিস্ক ফ্যাক্টর থাকে, সে তাদেরকে এবং মডারেট সিভিয়ার কেসগুলোকে আমাদের হসপিটালে ট্রিটমেন্ট করতে হবে। আর ক্রিটিক্যাল কেসকে তো যত দ্রুত সম্ভব আইসিইউতে ট্রান্সফার করে সেখানে ট্রিটমেন্ট করতে হবে। তাহলে অ্যাডমিশন ক্রাইটেরিয়াটা কেমন হবে? এখানেও কিন্তু কিছুটা পরিবর্তন এসেছে। যে এর আগের ভার্সনে মাইল্ড কেসকে হচ্ছে অ্যাডমিশনের জন্য তেমন বলাই হয় নাই। কিন্তু এক্ষেত্রে যেটা আসছে যে অল সাসপেক্টেড অর কনফার্ম কেস যদি এভাবে প্রেজেন্ট করে, যেমন মাইল্ড কেসগুলো যদি মেজর রিস্ক ফ্যাক্টর থাকে, সেই রিস্ক ফ্যাক্টরগুলো কি? একজন রোগীর মাইল্ড সিমটম বাট তার সাথে তার ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, ইসকেমিক হার্ট ডিজিজ আছে, তার আগে থেকে অ্যাজমা, সিওপিডি বা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, কিংবা সেই ব্যক্তি যদি নন সিকেডি পেশেন্ট হয়, সিএলডি পেশেন্ট হয়, কিংবা তার যদি কোনো ধরনের ম্যালিগনেন্সি থাকে, একটা হাই রিস্ক প্রেগনেন্সি পেশেন্ট যদি থাকে, কিংবা ওবেসিটি যদি বিএমআই মোর দেন 25 থাকে, অথবা একজন মাইল্ড কেস যাকে আমরা বাসাতে রেখেছিলাম অথবা ইনস্টিটিউশনাল আইসোলেশনে রেখেছিলাম, তার দেখা যাচ্ছে যে তার যে সিমটমগুলো ছিল সেগুলো ডিটোরেট করছে, তখনও তাকে হাসপাতালে ভর্তি করতে হবে। আর অন্যান্য ক্ষেত্রে যেমন মডারেট কেস, এখানে হচ্ছে আমরা যাদের এভিডেন্স অফ নিউমোনিয়া আছে আর CRB-65 স্কোর, সেটা হচ্ছে যে সি ফর কনফিউশন, আর ফর রেসপিরেটরি রেট, আর বি ফর ব্লাড প্রেশার। তো রেসপিরেটরি রেট যদি হচ্ছে বেশি হয়, এটা 30 বা তার থেকে যদি বেশি হয়, তারপরে বয়স যদি 65 এর বেশি থাকে, ব্লাড প্রেশার যদি সিস্টোলিকটা 90 মিলিমিটার অফ মার্কারি কম থাকে, ডায়াস্টোলিকটা যদি 60 মিলিমিটার অফ মার্কারি কম থাকে, এই প্রত্যেকটার জন্য এক এক করে পয়েন্ট, এবং সেটা টোটাল করে যদি দেখা যায় যে স্কোরটা 1 বা তার বেশি হচ্ছে তাহলে এগুলো রোগীর ভর্তি লাগবে। এছাড়া সিভিয়ার নিউমোনিয়া, এআরডিএস, সেপসিস, সেপটিক শক যাদের থাকবে তাদেরকে অবশ্যই হাসপাতালে ভর্তি করতে হবে। আর যদি হাইপোক্সিয়া থাকে, অর্থাৎ অক্সিজেন স্যাচুরেশন যদি 94% এর নিচে থাকে, এবং এই ক্ষেত্রে দেখা গেছে যে কোভিড-19 অক্সিজেন স্যাচুরেশন কম থাকলেও কোনো ক্লিনিক্যাল সাইন সিমটম নাও থাকতে পারে, তাদেরকেও আমাদের হাসপাতালে ভর্তি করতে হবে। এছাড়া অল কেসেস অফ রেসপিরেটরি ডিস্ট্রেস, যে কোনো রোগী যদি রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসে তাকে ভর্তি করে ইভ্যালুয়েশন করে টেস্ট করে দেখতে হবে যে এটা কোভিড-19 নাকি কোভিড-19 না। কোভিড-19 না হলে নন কোভিড জোনে তাকে পাঠিয়ে দিতে হবে। ল্যাবরেটরি ইনভেস্টিগেশন সম্পর্কে যেটা বলা হচ্ছে যে আসলে এটা চুজ করতে হবে অ্যাভেলেবিলিটির উপরে, এবং এখানে মোস্ট কমন যে ইনিশিয়াল যে ইনভেস্টিগেশন সেগুলো হচ্ছে সিভিসি আর চেস্ট এক্স-রে, যেগুলো রিপিট করার দরকার হতে পারে। এছাড়া সিটি স্ক্যানের হাই সেন্সিটিভিটি আছে ফর ডায়াগনোসিস ইভেন ইন পিসিআর নেগেটিভ, কারণ দেখা যায় যে অনেক ক্ষেত্রেই পিসিআর কিন্তু নেগেটিভ থাকে, তাদের ক্ষেত্রে দেখা যায় সিটি স্ক্যান করলে রোগটাকে ডায়াগনোসিস করা যাচ্ছে, কিন্তু এটা রুটিনলি অ্যাডভাইস করতে পারছি না আমরা, কারণ এটা সব জায়গায় অ্যাভেলেবেল না। তবে অবশ্যই এটা একটু আগেও বলেছি যে এটা
চেস্ট এক্স-রে থেকে বেটার। আর যেকোনো ক্লিনিক্যালি ডিফাইন্ড কেস যদি হয়, অর্থাৎ সেটা সাসপেক্ট কেস হোক কিংবা প্রবাবল কেস হোক, অথবা এই কেসগুলোকে আমাদের RT-PCR করতে হবে। আমি প্রবাবল কেস, কনফার্ম কেসের এই ডেফিনেশনগুলো বলিনি। এগুলো আমার আগের যে ভার্সন 5 এর যে ভিডিওটা আছে সেখানে আছে, এর কোনো পরিবর্তন ঘটেনি। ল্যাবরেটরি ইনভেস্টিগেশনের ক্ষেত্রেও একটু ভাগ করে বলার চেষ্টা করা হয়েছে যে মাইল্ড কেসে আমরা কি টেস্ট করব, মডারেটে কি করব, এভাবে। তো মাইল্ড কেসের ক্ষেত্রে আমাদেরকে যে টেস্টগুলো করতে হবে সেগুলো হচ্ছে সিভিসি উইথ সিআরপি, চেস্ট এক্স-রে করতে হবে, আর বয়স যদি 50 বছরের বেশি হয় সেক্ষেত্রে ইসিজিও করতে হবে। মডারেট কেসগুলোর ক্ষেত্রে একইভাবে সিভিসি, সিআরপি তো করতেই হবে, এর সাথে এডিশনালি যেটা লাগছে সেটা লিভার ফাংশন টেস্ট এবং রেনাল ফাংশন টেস্ট। আর চেস্ট এক্স-রে, ইসিজির কথা তো এর আগেই বলা হয়েছে, মাইল্ডের মতো এক্ষেত্রেও করতে হবে। সিভিয়ার কেসের ক্ষেত্রে কিছু এডিশনাল টেস্ট আছে, যেমন সিবিসি, সিআরপি তো থাকলোই, লিভার ফাংশন টেস্ট, রেনাল ফাংশন টেস্ট থাকলো। নতুন যোগ হচ্ছে সেরাম ইলেকট্রোলাইটস, আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস এবং কোয়াগুলেশন প্রোফাইল, স্পেশালি ডি ডাইমার। এছাড়া এলডিএইচ, ফেরিটিন, প্রোক্যালসিটোনিন, ল্যাকটেট, ইকোকার্ডিওগ্রাম, ট্রোপোনিন আই, প্রোবিএনপি এবং ইসিজি করতে হবে। আর ক্রিটিক্যাল কেসের ক্ষেত্রে আমরা সিভিয়ার কেসে যেই ইনভেস্টিগেশনগুলো করছি, এখনই যেগুলো বললাম সেগুলো তো করতেই হবে। এছাড়া আইসিইউতে যদি যারা তার চিকিৎসার সাথে আছেন সেই ফিজিশিয়ানরা মনে করেন যে তখন কোনো টেস্ট করা দরকার, সেই টেস্টগুলো তারা করবেন। এখানে কেস রেকর্ড ফর্মের কথা বলা হয়েছে, যেটা অ্যানেক্সা 9 হিসেবে এই গাইডলাইনটির পিছনে দেওয়া আছে, অর্থাৎ কোন ফরম্যাটে আমরা কেসগুলোকে রেকর্ড করব এবং রিপোর্ট করব। এবারে ম্যানেজমেন্টের ক্ষেত্রে আসছি, কারণ ম্যানেজমেন্টটা আমি মোটামুটি পুরোটাই বলবো, যেগুলো পরিবর্তন হয়নি সেগুলোও বলবো, যেন এই ভিডিওটা দেখলেই সবাই পুরো ম্যানেজমেন্টটা জানতে পারেন। তবে বলে নিচ্ছি যে ক্রিটিক্যাল কেসগুলোর যে ম্যানেজমেন্ট, অর্থাৎ আইসিইউ ম্যানেজমেন্ট, সেটা আলাদা ভিডিওতে থাকবে। এক্ষেত্রে এই ভার্সনে জেনারেল ম্যানেজমেন্টগুলোকে আলাদা করা হয়েছে, যেমন এখানে বেড রেস্টের কথা বলা হয়েছে এবং স্ট্রেনদেনিং সাপোর্ট থেরাপি, এবং আমাদেরকে এনশিওর করতে হবে যে পেশেন্টটা সাফিসিয়েন্ট ক্যালোরি পাচ্ছে কিনা। এছাড়া আমাদেরকে রেগুলার ওয়াটার ব্যালেন্সটা মনিটর করতে হবে এবং ইলেকট্রোলাইট ব্যালেন্সটা মনিটর করতে হবে। এই কারণে ইউরিন আউটপুট তো করতে হবে, ইলেকট্রোলাইটটা দেখতে হবে এবং মনিটর রাখতে হবে ভাইটাল সাইন সিমটমগুলো, এবং অক্সিজেন স্যাচুরেশনটা মনিটরিংয়ে রাখতে হবে। জেনারেল ম্যানেজমেন্টে আরও বলা হচ্ছে যে যখন আসলে অক্সিজেন থেরাপির প্রয়োজন হবে, এটা যেন আমরা টাইমলি স্টার্ট করি, এবং শুরুতে আমরা হাই ফ্লোতে যাব না, লো ফ্লো দিয়ে স্টার্ট করব। আমরা শুরুতে ন্যাজাল ক্যাথেটার দিয়ে ইউজ করতে পারি, দেন আমরা মাস্ক দিয়ে অক্সিজেন দিতে পারি, যদি আমাদের দরকার হয় পরবর্তীতে আমরা ন্যাজাল হাই ফ্লো অক্সিজেন থেরাপিতে চলে যাব। এবং ক্রিটিক্যাল কেসগুলোকে আমাদের তাড়াতাড়ি আইডেন্টিফাই করতে হবে এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তাদেরকে আইসিইউতে অ্যাডমিট করতে হবে। এবারে আসছি ফার্মাকোলজিক্যাল এবং সাপোর্টিভ ট্রিটমেন্ট, অর্থাৎ যে আমাদের ফার্মাকোলজিক্যাল যে ট্রিটমেন্টগুলো। এই ভার্সনে যেটি নতুন সেটা হচ্ছে অ্যাসিমটোমেটিক পেশেন্টদের কি ট্রিটমেন্ট হবে, এটা আলাদা করে বলা হয়েছে। অ্যাসিমটোমেটিক পেশেন্টদের ক্ষেত্রে হাইড্রোক্সিক্লোরোকুইন দিতে বলা হয়েছে, এর ডোজটি আমি পরে বলছি। এর সাথে সাপোর্টিভ, অর্থাৎ তার যে সিমটমগুলো থাকবে সেই সিমটোমেটিক ট্রিটমেন্টগুলো দিতে হবে, এবং তাকে আইসোলেশন করতে হবে বাসায়। এবং বাসায় যদি সম্ভব না হয় কোনো কারণে, যেমন যদি বাসায় প্রচুর মানুষ থাকে, আলাদা ঘর না থাকে, অথবা তার কেয়ার নেওয়ার মতো কেউ না থাকে, সেক্ষেত্রে ইনস্টিটিউশনাল যে আইসোলেশন সেন্টার, এটা ন্যাশনাল স্ট্র্যাটেজির উপর নির্ভর করছে, সেখানে তাকে আইসোলেট করতে হবে। এবারে বলে নিতে চাই যে হোম আইসোলেশনের ক্ষেত্রে কি জিনিসগুলো মানতে হবে। সেটা হচ্ছে পেশেন্ট রেস্টে থাকবেন হোমে, এবং সেখানে তাকে আলাদা একটা ঘর দিতে হবে, সেই আলাদা ঘরে তিনি থাকবেন, এবং ফ্যামিলির যে মেম্বাররা আছেন তাদের সাথেও তিনি ফিজিক্যাল একটা ডিস্টেন্সিং মেনটেন করে চলবেন, যেটা আমরা এখন 2 মিটার বা 6 ফিট বলছি। এবং এখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ফ্যামিলিতে যারা ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট আছেন, যারা এল্ডারলি পেশেন্ট আছেন, এল্ডারলি মানুষ আছেন, পেশেন্ট বলাটা ঠিক না, তাদেরকে তার সংস্পর্শে আসতে দেওয়া যাবে না। অনেকে দেখা যায় যে দেখতে আসতে চাইতে পারে, কোনো ধরনের ভিজিটর অ্যালাউ করা যাবে না, এবং হ্যান্ড ওয়াশিং এর যে নিয়ম, অর্থাৎ দিনে বারবার করে 20 সেকেন্ড ধরে অন্ততপক্ষে হ্যান্ড ওয়াশ করা, কাফ এটিকেট মেনে চলা, এবং মেডিকেল মাস্ক রোগী এবং বাসায় যারা থাকবেন তারাও ব্যবহার করবেন। এবারে মাইল্ড কেসের ক্ষেত্রে আমরা কিভাবে ট্রিটমেন্ট করব, এটা তো বলাই হয়েছে যে মাইল্ড কেসগুলো বাসাতেই থেকে ট্রিটমেন্ট করা সম্ভব, যদি তাদের কোনো রিস্ক ফ্যাক্টর থাকে, যেগুলো আগেই উল্লেখ করেছি, তাদেরকে হাসপাতালে ভর্তি করতে হবে।
আর ট্রিটমেন্টের ক্ষেত্রে ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের ক্ষেত্রে যদি জ্বর 101 ডিগ্রি ফারেনহাইটের বেশি থাকে তাহলে প্যারাসিটামল দেবো আমরা। যদি রাইনোরিয়া থাকে অ্যান্টিহিস্টামিন দিতে হবে। যদি ড্রাই কাফ থাকে অ্যান্টিটাসিভ দেওয়া যেতে পারে। আর হাইড্রোক্সিক্লোরোকুইন এবারে ডোজটি বলছি যে 400 মিলিগ্রাম 12 আওয়ারলি দিতে হবে প্রথম দিন, ফলোড বাই পরবর্তী 9 দিন অর্থাৎ টোটাল 10 দিনের কোর্স। দ্বিতীয় থেকে দশম দিন পর্যন্ত অর্থাৎ পরবর্তী 9 দিনে এখানে 200 মিলিগ্রাম করে 12 আওয়ারলি দিতে হবে। এর সাথে দিতে হবে অ্যাজিথ্রোমাইসিন। অ্যাজিথ্রোমাইসিনের ডোজটা হচ্ছে প্রথম দিন 500 মিলিগ্রাম, পরবর্তী দিন থেকে 250 মিলিগ্রাম 12 আওয়ারলি ফর 4 ডেজ, অর্থাৎ টোটাল অ্যাজিথ্রোমাইসিনের কোর্স হচ্ছে 5 দিন। এখানে নতুন যেটা ইনফরমেশন যোগ করেছে এই ভার্সনে সেটা হচ্ছে ডক্সিসাইক্লিনকে অ্যাজিথ্রোমাইসিনের অল্টারনেটিভ হিসেবে অ্যাড করা হয়েছে এবং এই ক্ষেত্রে ডক্সিসাইক্লিনের ডোজটা হবে 200 মিলিগ্রাম ডে 1-এ, আর পরবর্তী 4 দিন অর্থাৎ অ্যাজিথ্রোমাইসিনের মতো ডক্সিসাইক্লিনেরও কোর্সটা 5 দিনের এবং পরবর্তী 4 দিনে এখানে 100 মিলিগ্রাম 12 আওয়ারলি করে দিতে হবে। যদি কোনো কারণে হাইড্রোক্সিক্লোরোকুইন অ্যাভেলেবল না থাকে সেক্ষেত্রে ক্লোরোকুইন দেওয়া যেতে পারে এবং এই ক্ষেত্রে ডোজটা হবে 500 মিলিগ্রাম 12 আওয়ারলি ফর 7 ডেজ। যেটা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে আনফ্র্যাকশনেটেড হেপারিন বা অ্যানোক্সিপেরিন। সেটা এই সব মাইল্ড কেসের ক্ষেত্রে কিন্তু সবাইকে দিতে হবে না। এটা প্রোফাইল্যাক্সিস ডোজ ফর যে যাদের এডিশনাল রিস্ক ফ্যাক্টর থাকবে, মাইল্ড কেসের সাথে যদি রিস্ক ফ্যাক্টর থাকে তাদেরকে প্রোফাইল্যাক্সিস ডোজ দিতে হবে এবং সেই ডোজটা হচ্ছে 1 মিলিগ্রাম/কেজি সাবকিউটেনিয়াস পার ডে। যদি পেশেন্টের ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স রেটটা লেস দেন 30 মিলিলিটার/মিনিট হয় সেক্ষেত্রে ডোজটা অ্যাডজাস্ট করতে হবে। এছাড়া ক্লোজ মনিটরিংয়ে রাখতে হবে। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে হাইড্রোক্সিক্লোরোকুইন বা ক্লোরোকুইন যদি আমরা এটা অবশ্যই সুপারভাইজড ইউজ করতে হবে, কেউ নিজের ইচ্ছা মতো বাসায় খাবেন এরকম না, এবং খুব কশাসলি ইউজ করতে হবে, বিশেষ করে যাদের ইসকেমিক হার্ট ডিজিজ আছে, মায়োকার্ডাইটিস আছে, কার্ডিওমায়োপ্যাথি আছে কিংবা রিদম ডিসঅর্ডার আছে। এই ড্রাগগুলো স্টার্ট করার আগে অবশ্যই ইসিজি করে পেশেন্টের রিদমটা নর্মাল কিনা, কিউটি ইন্টারভালটা নর্মাল কিনা এটা দেখে নিতে হবে। আরেকটু বলে নিতে চাই, এই জিনিসটা আমি এই প্রেজেন্টেশনে অ্যাড করিনি, কিন্তু এই ড্রাগ গুলো সম্পর্কে অ্যানেক্সারে আবার ডিটেলস কিছু কথাবার্তা বলা আছে। যারা দেখতে চান তারা গাইডলাইনের পিছনে যে অ্যানেক্সার দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন। এবারে চিলড্রেনদের ক্ষেত্রে এই ড্রাগগুলোর ডোজটা কেমন হবে সেটা একটু বলছি। হাইড্রোক্সিক্লোরোকুইন যেটা হচ্ছে চিলড্রেনদের ক্ষেত্রে প্রথম দিনের ক্ষেত্রে এটা 11 মিলিগ্রাম/কেজি পার ডোজ, আর পরবর্তী যে 9 দিন তখন 5.5 মিলিগ্রাম/কেজি পার ডোজ, এবং এটা 9 বছরের বেশি বাচ্চাদের ক্ষেত্রে। চিলড্রেনদের সবগুলো ডোজই হচ্ছে 9 বছরের বেশি যাদের বয়স তাদের ক্ষেত্রে। অ্যাজিথ্রোমাইসিনের ডোজ হচ্ছে প্রথম দিনের জন্য 10 মিলিগ্রাম/কেজি পার ডে, আর পরবর্তী 4 দিনের জন্য 5 মিলিগ্রাম/কেজি পার ডে। যদি ক্লোরোকুইন বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করতে হয় সেক্ষেত্রে তাদের ডোজ হচ্ছে 5 মিলিগ্রাম/কেজি পার ডোজ। এটা 12 আওয়ারলি দিতে হবে 7 দিন। এরপরেই এই ধরনের পেশেন্টগুলোর ফলো আপটা কি? এটা হচ্ছে যে পেশেন্টরা তো হোম আইসোলেশনে থাকবেন এবং হোম আইসোলেশনটা কতদিন থাকবে এটা কিন্তু যে যখন থেকে তিনি আইসোলেশন নেন তখন থেকে না, বরং যখন তার ক্লিনিক্যাল রিকভারি ঘটলো, অর্থাৎ তার যদি জ্বর থাকে, কাশি, শ্বাসকষ্ট থাকে, এগুলো কমে যাওয়ার পরে তারপরে আরও 14 দিন তাকে আইসোলেশনে থাকতে হবে। এবং আমাদেরকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তার কাছে খোঁজখবর রাখতে হবে কোন বিষয়গুলো, যে পেশেন্টের ডিসনিয়া হচ্ছে কিনা, চেস্ট পেইন হচ্ছে কিনা, অথবা যেই কাশি বা শ্বাসকষ্ট ছিল সেগুলো কি বাড়লো কিনা, অথবা হেমোপ্টাইসিস হচ্ছে কিনা, এই বিষয়গুলো। আর পেশেন্টদেরকে বলে দিতে হবে কিছু কিছু যদি কন্ডিশন দেখা দেয় তাহলে ইমিডিয়েট তাকে হসপিটালে ভর্তি করাতে হবে। সেই কন্ডিশনগুলো হচ্ছে যদি রেসপিরেটরি ডিস্ট্রেস হয়, কাশি বা জ্বর যদি বেড়ে যায়, মেন্টাল স্ট্যাটাসটা যদি অল্টার্ড হয়ে যায় এবং পেশেন্ট যদি এক্সট্রিম লেথার্জি ফিল করে,